সঙ্গে তিনি গর্জে উঠেছেন ইমাম ভাতা নিয়ে। আরে চাই না ইমাম ভাতা, আরে কাজ চাই, চাকরি চাই, ব্যবসা চাই, চাই না আমাদের ভাতা। ইমাম ভাতা থেকে শুরু করে যত ভাতা দিচ্ছে সংখ্যালঘুদের এই 2000 টাকা 1500 টাকা এই মানুষকে দিয়ে কি উপকার কাজে আসবে? এই 500,000 টাকা কি কাজে আসবে? মানুষ চাকরি চায়, মানুষ চায় ব্যবসা, মানুষ চায় কর্মসংস্থান। কাবির সাহেব সত্যি তো, আর যেটা খুব স্বাভাবিকভাবে আমরা শিক্ষার মধ্যে আসবার কথা আমরা শুনলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে, অবশ্যই আজকে দাঁড়িয়ে এই ভাতা কি হবে? আর সত্যি কি আপনারা এতে খুশি? ভোট ব্যাংকের রাজনীতির ভেতরে কি সবসময় থাকতে ভালো লাগে? কি বলবেন কাবির সাহেব? প্রথমে আমি আপনাদের সবাইকে প্রণাম নমস্কার জানাই। আমি সন্দেশখালী থেকে এসেছি। আমি ধন্যবাদ জানাতে চাই সম্পূর্ণ মিডিয়া যেভাবে আমাদের সন্দেশখালীর উপরে সত্যি ঘটনা তুলে ধরেছে, সত্যিটা দেখিয়েছে, মানুষের হাক আর কান্নাকে তুলে ধরেছে এই সংবাদ মাধ্যম। প্রথমে এই সিএন বা এর সঙ্গে যাবতীয় সংবাদ মাধ্যম যারা ঝাঁপিয়ে পড়ে কাজটা করেছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। একটা কথা বলতে চাই, আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু সব শ্রেণীর মানুষ প্রথম চাই শান্তি, শান্তি শৃঙ্খলার মধ্যে মানুষ বসবাস করতে চায়, ভ্রাতৃত্ব মেলবন্ধন চায়। কিন্তু সন্দেশখালীর বুকে এই ভ্রাতৃত্ব মায়া মমতা এই 10 বছরে আমরা খুঁজে পাইনি। আগে হিন্দু মুসলমান আমরা কত মিলেমিশে থাকতাম, সামান্য একটা অর্থের লোভে, সামান্য কিছু পয়সার লোভে, একটা ক্ষমতার লোভে আজ কিছু মানুষ সেই ক্ষমতালোভী হয়ে নিচের মানুষগুলোকে, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোকে পায়ের নিচে দাবিয়ে যেভাবে সন্দেশখালীর মানুষকে নিপীড়িত লাঞ্ছিত করেছে, আমি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখব, আপনারা শুভ বুদ্ধি দিয়ে দেখবেন সন্দেশখালীর মানুষের দিকে, মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেই জুলুমটাকে যাতে আগামী দিনে না হয়। এই যে শান্তির পরিবেশ ধীরে ধীরে ফিরছে, যারা এখনও পর্যন্ত অশান্তি সৃষ্টি করতে চাইছে তাদের প্রতি যাতে সমাজ থেকে শুরু করে আপনার যত প্রশাসনিক লেভেলের কর্তারা আছে, যত প্রশাসনিক লেভেলের মানুষগুলো আছে, তাদেরকে অনুরোধ করব যেন এই সমাজ ব্যবস্থা ফিরে আসে, যেন এই শান্তি প্রতিষ্ঠিত হয় সন্দেশখালীর বুকে। আদৌ কি প্রতিষ্ঠিত হবার লক্ষ্যটা কি থাকছে? মানে সবসময় কি রাজনৈতিক টার্গেট হিসেবে ব্যবহার হবে সংখ্যালঘুরা? সব সময় রাজনৈতিক টার্গেট হিসেবে ব্যবহার হয়ে আসছে, আর আজও হবে। এটা যে সম্পূর্ণভাবে হলফ করে বলা যায় তার কারণ কালকের এক উদাহরণ। কালকের যখন ওখানে আমাদের সরবেরিয়াতে, রাজবাড়ি, আগারহাটিতে একটা ক্যাম্প বসেছিল, সেখানে বহু মানুষ অভিযোগ জানাতে এসছে। সে তার নিজের অভিযোগগুলো জানিয়েছে, সংবাদ মাধ্যম তারা তাদের বাইট নিয়েছে, শুনতে চেয়েছে যে কেন, কি কারণে আপনারা এই অভিযোগ জানাতে এসছেন। প্রত্যেক মানুষ তার অভিযোগের কথা জানিয়েছে। আমরা যখন সেই অভিযোগের কথা বলতে যাই যে আমার এলাকার মিজানুর রহমান মোল্লা একজন ব্যক্তি, সে প্রচণ্ড অত্যাচার মানুষের উপরে করেছে, আমাদের উপরে করেছে, যে জুলুম আমরা মুখ বন্ধ করে সহ্য করেছি, সেই কথাগুলো বলেছি। মিজানুর রহমান উনি শেখ শাহজাহানের যখন প্রধানই করেছে, উনি তখন তার পঞ্চায়েত মেম্বার, 10 বছর পঞ্চায়েত মেম্বারই করছে। বর্তমানে এখন তিনি ইটভাটার মালিক, পয়সাওয়ালা মালিক, পয়সা আছে। তাই পয়সার গরমে মানুষকে, এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোকে মানুষ বলে মনে করে কিনা আমি জানি না। কালকে যখন আমরা, আপনার কাছে কোনো আইডিয়া আছে এই বাপ্পা মণ্ডল যার ইটভাটায় সিবিআই গিয়েছিল, এর সঙ্গে এর কি কোনো লিঙ্ক রয়েছে? সেটা সম্পর্কে আমার জানা নেই। আচ্ছা, বেশ, বলুন আপনি যেটা বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে বলতে চাই যে কালকের যখন আমরা জমা দিয়ে ফিরছি, সিএন যখন তার খবরটা করেছে, আমরা বাড়িতে ফেরার পরে আমার ভাইকে, আমার এক কাকার ছেলে, তাকে বাজারে ধরে অ্যাটাক করে, মারেনি, মারার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে বাজারে, সরবেরিয়া বাজারের উপরে। তাকে হুমকি দেওয়া হয়, তাকে মারবো, তাকে তুলে নিয়ে যাব, কেটে ফেলবো, নানান ভাষায়, রক্ষাত্ম ভাষায় গালিগালাজ করে যে তোমার জমির উপরে তুমি যদি যাও তাহলে তোমাকে কিন্তু মেরে দেওয়া হবে, কেটে দেওয়া হবে, এত বড় হুমকি দিচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতি। মিজানুর রহমান মোল্লা, তার পরিচয় আপনাদের সামনে তুলে রাখলাম। ওর অত্যাচারের একটা সময় থেকে মানুষ অতিষ্ঠিত। আমি আমার ঘর ছেড়েছি, ছাড়তে হয়েছে, আমার মা বাবা, আমার ফ্যামিলি নিয়ে 1 বছর টানা ওই মিজানুর মোল্লার নেতৃত্বে আমি বাইরে ছিলাম। আমার একটা ফিশারি আছে, মাছ চাষ করি,
সেই ফিশারিটাও পর্যন্ত লুট করে নিয়েছে। ঠিকই আমরা দেখেছি, মানে আপনি যেগুলো বলছেন একে একে এই অভিযোগগুলো সামনে এসছে। আমরা মানচিত্র উপগ্রহ সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই ছবিগুলোকে সামনে দেখিয়েছি দর্শকদেরকে কি করে ভেরিত